আমি তো জাস্ট বাগানে আম পাড়তে যাচ্ছিলাম। হঠাৎ চারপাশ থেকে কিছু লোক এসে আমাকে জবরদস্তি ধরে ফেলল। আমি কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো কিলচড়লাথি। ওকে ধর। আজ ও কোথায় যাবে? তুই আমাদের ঘরের মেয়ের সাথে জবরদস্তি করার চেষ্টা করেছিস। আমরা সব জানি। কি বলছেন আপনারা? আমি তো বাগানে আম পাড়তে এসেছি। আমি কারো ঘরে ঢুকিনি, আমি কোনো অন্যায় করিনি। আমায় মারবেন না, আমি নির্দোষ। চুপ কর। গ্রামবাসীরা আজ তোকে ছাড়বে না। এই তো তোর ফোন কেড়ে নিলাম। এটাই প্রমাণ যে তুই এখানে এসেছিলি। আজ তোকে এই বাড়িতেই বিয়ে করতে হবে, এটাই তোর শাস্তি। মা, দেখো ওরা আমাকে কেমন মেরেছে। ওরা আমায় মিথ্যে অপবাদে ফাঁসিয়েছে। মা, আমি বাগানে ছিলাম, ওরা বলছে আমি নাকি জবরদস্তি করেছি। আমি কিছু করিনি মা, তুমি ওদের বিশ্বাস করো না। সাহেব, বাইরে দেখ কত লোক জড়ো হয়েছে। সবাই তোর নামে থু থু দিচ্ছে। আমি বিশ্বাস করলেও সমাজ তো করছে না রে বাবা। এখন আর কিছু করার নেই। লোকের হাতে মার খেয়ে মরার চেয়ে এই বিয়েটা করে নেওয়া ভালো। মা, তোমরাও কি ওদের মতো ভাবছ? আমি এই মিথ্যে অপবাদ মেনে নেব না। আমি বিয়ে করব না। এখন এই বিয়েটা করে নে, অন্তত লোকের হাত থেকে তো বাঁচবি। তুই এখন বিয়ে কর, ৩-৪ বছর যাক, সমাজটা একটু ঠান্ডা হোক, তারপর তুই ওকে ডিভোর্স দিয়ে দিবি। কেউ কিছু বলবে না। এছাড়া আর কোনো পথ নেই রে আমার চোখের মনি। ঠিক আছে মা, তোমাদের মান রাখতে আমি এই বিষ গলায় নিচ্ছি। কিন্তু মনে রেখো, আমি এই মেয়েকে কোনোদিন মেনে নেব না। ৩-৪ বছর পরেই আমি ওকে ডিভোর্স দেব। আমি এই সংসারে মন দেব না। দিল্লিতে সাহেবের ফোন বাজছে। হ্যালো দিদি, কাজ করছি। হঠাৎ ফোন করলে কেন? সাহেব, বড় বিপদ হয়ে গেছে রে। তোর সেই শালা, ওই ছেলেটার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। অবস্থা খুব খারাপ, বাঁচবে না মনে হয়। ও মরার আগে শুধু তোর নাম নিচ্ছে রে সাহেব। ও শুধু তোকে একবার দেখতে চাইছে। তুই কি আসবি? দেখো দিদি, আমি এখন খুব বিপদে আছি। আমি দিল্লিতে কাজে আটকে গেছি, হাতে টাকা নেই, ছুটি নেই। আমি কোনোভাবেই যেতে পারবো না। আমাকে যেতে বলো না, আমি আসতে পারছি না। কেন ও আমার নাম নিচ্ছে? কেন ও আমায় শান্তি দিচ্ছে না? সাহেব, ও আর নেই। ও চলে গেল। তোর নাম নিতে নিতেই ও শেষ নিঃশ্বাসটা ছাড়ল। ওকে মাটি দিয়ে দিল সবাই। তুই শেষ দেখাটাও দেখতে পেলি না রে ভাই। ৫ বছর পর আমি ঠিকই ডিভোর্স দিয়ে দিলাম ওকে। ডিভোর্স দেওয়ার পর আবার নতুন করে বিয়ে করে সংসার শুরু করলাম। কিন্তু ওই ১০ বছর আগের স্মৃতি আমায় ছাড়ে না। যখনই একা থাকি মনে হয় ও আমায় মারতে আসছে। আমি জেগে থাকলেও নড়তে পারি না। স্যার, এই কানেকশনটা নিন। ইন্টারনেটের স্পিড ভালো পাবেন। ভিডিও ছাড়লে অনেক টাকা আসবে। স্পিড দিয়ে কি হবে ভাই? আমার মাথার ওপর ৪,৯১,৫০০ টাকার ঋণ। এই ঋণের বোঝা নিয়ে কেরালায় দিনরাত এক করে কাজ করছি। ১০ বছর আগের সেই আতঙ্ক আর এই ঋণের পাহাড় আমি আর টানতে পারছি না। ওগো, দেখো আঙুলটা কেমন নীল হয়ে ফুলে গেছে। পুঁজ জমেছে ভেতরে। ডাক্তার না দেখালে তো হাতটা পচে যাবে। চলো আগে ডাক্তার দেখাই। ডাক্তারের কাছে গিয়ে কি হবে? তোমার কানের পোকা তো ওরা বের করতে পারল না। শুধু টাকা নেবে। আমার হাতে এমনিতে টাকা নেই। ৪,৯১,৫০০ টাকা শোধ না করলে আমরা দেশে ফিরব কি করে? না গো, শরীর আগে। চলো একবার, টাকা দেখা যাবে। দেখলে তো, ডাক্তার পুঁজ তো বের করলো, কিন্তু ব্যান্ডেজ করতে চাইছিল। আমি করতে দিইনি। হাতে ব্যান্ডেজ দেখলে এই কেরালায় মালিক আমাকে কাজে নেবে না। আমাকে এই ৪,৯১,৫০০ টাকার ঋণ শোধ করতে হবে। আমার মেয়ে আর তোমার জন্য হলেও আমায় লড়তে হবে। অন্তত ওষুধগুলো তো দিল। তুমি কাজের সময় ছোট একটা ব্যান্ডেড লাগিয়ে নিও।
আর তোমার ওই বন্ধুর সাথে কথা বলো, ও তোমাকে সাহস দেবে। আজ আমি বন্ধুর কাছে সব মন খুলে বলেছি। 10 বছরের জমানো কষ্ট আজ হালকা লাগছে। এই ঋণ আমি শোধ করবই, আর ওই মনের ভয়টাকেও আমি জয় করব। সাহেব হারতে শেখেনি,